আজকের অনুষ্ঠান শুরু করবার আগে আজকের এপিসোড আজকের পর্ব শুরু করবার আগে আমরা একটা লাইন দিয়ে আপনাদের সামনে আজকের অনুষ্ঠান শুরু করব। চাকরি চাইতে গিয়ে কি জুটলো বলুন তো? চাকরি চাইতে গিয়ে কি জুটলো? চাকরি চাইতে গিয়ে জুটলো লাথি, লাথি এবং লাঠি দুটোই। কাদের জুটলো? চাকরি হারাদের জুটলো। কোথায় জুটলো? কসবায় ডিআই অফিসে। তাদের কি দোষ? চাকরি চলে গেছে সুপ্রিম কোর্ট ভার্ডিক্টে এবং তারা চাকরি হারা। তাদের এই হাহাকার কারা বুঝবে, কারা শুনবে এবং কাদের বোঝা উচিত? আপনারা নীতি নির্ণয়রা দুর্নীতির দেখছেন, আপনাদের সঙ্গে আমার নাম শান্তনু। এবং আজকে এই পর্ব আমরা আপনাদের জন্য অনেক কিছু তথ্য দেবো, ক্লারিফিকেশন দেবো, কারণ খুঁজবো। আপনাদের মনে যে প্রশ্ন চলছে, স্বাভাবিক প্রশ্ন চলাটাই স্বাভাবিক। ছবি দেখছেন বিভিন্ন সময়, বিভিন্ন সংবাদ মাধ্যম, আমরা ট্রাইব টিভি বাংলাও আপনারা দেখছেন। যাদের চাকরি চলে গেছে তারা জেলায় জেলায়, কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। এবং বিক্ষোভ দেখানোটাই কিন্তু স্বাভাবিক, কারণ তাদের সব চলে গেছে। অনেকে তো বলছে যে মৃত্যুবরণ করতে আমরা করতে হবে আমাদেরকে। সত্যি কথা, তাদের সংসার করবে কি করে? তাদের লোনের ইএমআই তারা দেবে কি করে? তাদের যা যা কমিটমেন্টস আছে ফিনান্সিয়াল, তারা কি করে মেটাবে? কারণ সবটাই তো প্ল্যান। যারা চাকরিজীবী মানুষজন, আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন কতটা আবেগতাড়িত হয়ে আমি কথাগুলো বলছি আপনাদেরকে। আজকের পর্বে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, আগেও আপনারা দেখেছেন, যাকে এই অনুষ্ঠানে বিভিন্ন সময় এবং অন্য টপিক নিয়ে অর্পণ ব্যানার্জি, আইটি সেল, তৃণমূল কংগ্রেসের সম্পাদক আমার পাশে বসে আছে। অর্পণ, তোমাকে ট্রাইব টিভি বাংলায় নীতি নির্ণয় দুর্নীতিতে আরও একবার স্বাগত। তুমি আরও অনেকবার এসেছো আমাদের অনুষ্ঠানে, কিন্তু আজকে তোমাকে এই মানুষজনদের সামনে, যারা এই অনুষ্ঠান দেখেন এবং প্রচুর মানুষজন অনুষ্ঠান দেখেন, তোমাকে কিন্তু বলতে হবে যে তোমার দল, আজকে শাসক দল ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, চাকরিহারাদের লাঠি এবং লাঠি মারছে পুলিশ। কোনো জাস্টিফিকেশন, কোনো ক্লারিফিকেশন কি বলবে? না, আমি বলছি যে প্রথম কথা হচ্ছে যারা চাকরি হারিয়েছেন, আমি মনে করি যে তাদের প্রতি যারা যোগ্য, তার মধ্যে যোগ্য অযোগ্য উভয়ই আছে, এবং আমাদের সকলের বিশ্বাস, তথ্য পরিসংখ্যান বলছে যে অযোগ্যের সংখ্যা যোগ্যের 1/3 নয়, তার থেকেও কম। যোগ্যের সংখ্যাই বেশি। তো ভারতবর্ষের আইন আমরা যেটুকু বুঝি, আমরা যারা রাজনীতির ছাত্র বা যারা আইনের ছাত্র, আমরা যেটুকু বুঝি যে ভারতবর্ষের আইন এই নিশ্চয়তা দেয় যে কখনো যেন কোনো নির্দোষের শাস্তি বিধান না হয় অকাট্য প্রমাণ ছাড়া। এবং এটা ভারতবর্ষের সংবিধানের 20 নম্বর আর্টিকেল, 20 নম্বর অনুচ্ছেদ। এবং একই সাথে আমার বাড়িতে যদি চুরি হয়, আমার সন্দেহভাজন যদি একজন থাকে আর সেই ক্যাটাগরির যদি 4 জন লোক থাকে, আমি কখনোই ওই একজনকে আইডেন্টিফাই করতে পারছি না বলে 4 জনকে বলি দিতে পারি না। এটা সঠিক ন্যায় বিচার নয়। সুপ্রিম কোর্ট মহামান্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি রায় দিয়েছেন, সেই রায় শিরোধার্য আমরা মানতে বাধ্য। রাজ্য সরকার একদম নির্দিষ্টভাবে যোগ্যদের স্বার্থে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে। এবার বিষয় হচ্ছে যারা ডিওয়াই অফিস গিয়েছেন কসবাতে, তাদের কসবা নয় অর্পণ, হ্যাঁ বিভিন্ন জায়গায় গিয়েছেন, বলছি কসবাতে আক্রমণটা হয়েছে, যদি আমি খুব ভুল না করি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা তো অস্বীকার করার জায়গা নেই যে আন্দোলন, অধিকারের আন্দোলন, অধিকার স্বীকৃত করা, অধিকার ছিনিয়ে নেওয়া, তার পরিপ্রেক্ষিতে আন্দোলন, এটা ভারতবর্ষের তথা বিশ্বের প্রত্যেকটি মানুষের জন্মগত সাংবিধানিক অধিকার। সেখানে যদি কেউ সুস্থ স্বাভাবিকভাবে গঠনমূলক প্রক্রিয়ায় আন্দোলন করেন, তার উপর যদি রাষ্ট্রশক্তির হামলা চলে, তাহলে সেটা নিশ্চিতভাবে নিন্দনীয়। এবং আমি রাজনৈতিক দলমতের ঊর্ধ্বেই যে নির্দিষ্টভাবে যে লাথি মারা হয়েছে, আমি সেই ভিডিও দেখেছি। আমি এই লাথি মারার ঘটনাকে ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকতো, যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন অর্থাৎ পুলিশ, যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, আমরা তো দেখেছি যে পুলিশের ওপর বহু ক্ষেত্রে আক্রমণ করা হয়। সেই সময় কিন্তু তারা তাদের অত্যন্ত সংবেদনশীলতা এবং সংযমের পরিচয় দেন। আজ তেমন কোনো ঘটনা ঘটেছে কিনা, আর যদি ঘটেও থাকে তাহলেও লাথি মারাটা নিশ্চিতভাবে বাঞ্ছনীয় ছিল না।
আইনি প্রক্রিয়ায় অনেক ব্যবস্থা গ্রহণ করা যায়, অনেক ধরনের আন্দোলন হয়, সেই আন্দোলনকে আটকে দেওয়া হয়, যথাযথ আইনি কারণ দেখিয়েই আটকানো হয়, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু সরাসরি গায়ে পা তোলা, আমরা গায়ে হাত তোলার কথা বলি, কিন্তু গায়ে পা তোলার যে ঘটনা হয়েছে সেটা নিশ্চিতভাবে বাঞ্ছনীয় নয় এবং অনভিপ্রেত। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি অত্যন্ত দায়িত্ব সহকারে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী যারা যোগ্য চাকরিহারা তাদের প্রতি সম্পূর্ণ মানবিক। তিনি নেতাজি ইন্ডোরে বৈঠক করেছেন, সেখান থেকে রাজ্য সরকার মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের গণ্ডির মধ্যে থেকে কি কি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে বা যোগ্য চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা আছেন। অর্পণ, আমি ইন্টারাপ্ট করবো তোমায়, তুমি যেহেতু ইন্ডোর স্টেডিয়ামে মিটিং এর কথা চলে গেলে, আমরা সে নিয়ে অনেক অনুষ্ঠান করেছি, সেখানে যারা ছিলেন, যারা চাকরিহারা গেছিলেন, তারা রিয়াকশন দিচ্ছে নাকি ললিপপ, কোট আনকোট, আপনারা দেখেছেন, আমি আসবো তোমার কাছে, আমি সময় দেবো তোমায়। তা বলছেন দিশাহীন, দিশাহীন অর্থাৎ এক্স্যাক্টলি কি বার্তা মুখ্যমন্ত্রী দিলেন তারা বুঝতে পারলেন না। তৃতীয় বলছেন আশ্বাস এবং বাস্তব এক নয়। স্বাভাবিক কথা, যদি আশ্বাস কেউ দেয় সেটা তো বাস্তবে কনভার্ট করতে হবে। বলো। দেখুন, বিষয়টা হচ্ছে যারা চাকরি হারিয়েছেন, আমি 26,000-এর কথাই যাচ্ছি না, আমি 19-20,000-এর কথা বলছি, যারা যোগ্য চাকরিহারা কর্মরত শিক্ষক শিক্ষিকা, তাদের মধ্যে একাধিক ভাগ আছে, তারা একাধিক সংগঠনে বিলং করেন। অত্যন্ত দায়িত্ব সহকারে বলছি, আপনারা সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত ওতপ্রোতভাবে, আপনাদের কাছে আরো বেটার অ্যাক্সেস আছে এই বিষয়গুলোকে ভেরিফাই করার জন্য। কেউ সংগ্রামী যৌথ মঞ্চ নামক কোনো সংগঠনের, কেউ ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশন বলে কোনো সংগঠনের, কেউ বা অন্য কোনো যোগ্যদের স্বার্থে লড়ছে এরকম কোনো সংগঠন, আমি এক্স্যাক্টলি নাম জানি না, কিন্তু অত্যন্ত দায়িত্ব সহকারে আপনাকে আমি বলতে পারি যে যারা চাকরি হারিয়েছেন, যারা আন্দোলন করছেন, একদম অধিকার প্রসূত আন্দোলন করছেন, সেই আন্দোলনে কোনো সমস্যা নেই। আন্দোলনটা গঠনমূলক হওয়া উচিত, সেটা যেন জঙ্গি আন্দোলন না হয়, এটাই কাম্য। তো তারা একাধিক সংগঠনে বিভক্ত এবং তারাও সুপ্রিম কোর্টের যেই জাজমেন্ট, সেই জাজমেন্ট নিয়ে প্রথম থেকেই দ্বিধা বিভক্ত। বহু ধরনের স্টেটমেন্ট আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম জুড়ে দেখেছি। যেমন আমরা এই স্টেটমেন্টও দেখেছি যে চাকরিহারা কোনো শিক্ষক বা শিক্ষিকা তারা সরাসরি রাজ্য সরকারকে দায়ী করছেন। তেমন এই স্টেটমেন্টও আমরা দেখেছি যে চাকরিহারা কোনো শিক্ষক শিক্ষিকা তারা আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীম বা প্রাক্তন বিচারপতি বর্তমান বিজেপি নেতা সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তাদেরকে দায়ী করছেন এই পুরো ঘটনার জন্য। একইভাবে নেতাজি ইন্ডোরের সভা থেকে যারা বেরিয়ে এসে বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের মধ্যেও কিন্তু এক ধরনের বক্তব্য আপনি খুঁজে পাবেন না। কেউ যেমন দিশাহীন, কেউ আবার দিশা পেয়েছেন। গতকালই দেখেছি যে বহু স্কুল শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা এই রায়ের ফলে চাকরি হারিয়েছেন, তারা দাবি করছেন তারা যোগ্য, আমরাও বিশ্বাস করছি তারা যোগ্য। তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো তাদের স্কুলে আগের মতো গিয়ে তাদের ডিউটি পালন করছেন। তারা তো সেখানে না গিয়ে ডিআই অফিস গেল না, আমি বলছি এটা আগে তুমি এই পার্টটা ক্লারিফাই করো। তারা তো স্কুলে না গিয়ে ডিআই অফিসে গেল, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিসে গেল। হ্যাঁ, তারপর আজকে কি হয়েছে প্রত্যেকে দেখেছে। আমি তো সেটাই আপনাকে বলতে চাইছি যে এই চাকরিহারা কর্মরত যে শিক্ষক শিক্ষিকা আছেন তাদের মধ্যে একাধিক শ্রেণী রয়েছে, তারা একাধিক গোষ্ঠীতে বা সংগঠনে বিভক্ত। আমি গোষ্ঠী বলছি না, রাদার তারা একাধিক সংগঠনে বিভক্ত। সেই সংগঠনের কিছু বক্তব্য রয়েছে, যেমন ধরুন আমি আপনাকে স্পেসিফিক করে বলছি, সংগ্রামী যৌথ মঞ্চ, এই সংগঠনটির আত্মপ্রকাশ হয়েছিল ডিএ আন্দোলনকে কেন্দ্র করে, যে ডিএ কেন্দ্রীয় হারে দিতে হবে। সেখানে সংগ্রামী যৌথ মঞ্চে বহু রাজ্য সরকারের কর্মচারী রয়েছেন, তারা বিভিন্ন সেক্টরে বিলং করেন, সবাই যে একই দপ্তরের তা নয়, সেখানে শিক্ষক শিক্ষিকাও রয়েছেন। সেখান থেকে এমন শিক্ষক শিক্ষিকা আছেন বা হয়তো সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত, তাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়ে, ফলে তাদের এক ধরনের বক্তব্য আছে। আবার অন্য কোনো একটি সংগঠন তারা হয়তো এই যোগ্য শিক্ষকদের বাঁচানোর জন্য নিজেরা শিক্ষক শিক্ষিকারা মিলে সংগঠন তৈরি করেছেন, তাদেরও বক্তব্য আছে। তো এক শ্রেণীর যোগ্য কর্মহীন যারা সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন সেই শিক্ষক শিক্ষিকা তারা যেমন ডিওয়াই অফিসে যাচ্ছেন, তাদের অধিকার প্রসূত আন্দোলন করছেন, তেমন এক শ্রেণীর যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু তাদের স্কুলেও যাচ্ছেন, যেখান থেকে অ্যাকচুয়ালি তারা সুপ্রিম কোর্টের রায় তাদের টার্মিনেটেড হওয়ার কথা, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধ মতো বা তার
যে সাজেশন, সেই অনুসারে সেই সাজেশনকে মান্যতা দিয়ে তারা যাচ্ছেন। ফলে বিষয়টার মধ্যে যারা যারা এই আন্দোলন বা যারা যারা চাকরি হারাচ্ছেন, এত মানুষ, প্রায় 19-20 হাজার যোগ্য, তারা কিন্তু নিজেদের মধ্যে দ্বিধাবিভক্ত, এবং দ্বিধাবিভক্ত হওয়াটা অস্বাভাবিক নয়। আমি দ্বিধাবিভক্ত বলে তাদেরকে আক্রমণ করছি না, কারণ অনেক আইনের কারবারি কথাটা বলছি বলে যারা আইনের সঙ্গে সম্পৃক্ত তারা খারাপভাবে নেবেন না, যারা বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত, আইনের কারবারি বলতে যা বলতে চাইছি, যারা আইনজ্ঞ আছেন, আইনজীবী বা প্রাক্তন বিচারক, প্রাক্তন বিচারপতি, তারাও কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে দ্বিধাবিভক্ত। মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ মধ্যশিক্ষা পর্ষদের রিভিউ পিটিশনটাকে যখন অ্যাকসেপ্ট করছে, তখন তারা সঙ্গে জানাচ্ছে যে আমরা এটা মানবিকভাবে পুনরায় যাচাই করে দেখব, এটা রিভিউ পিটিশন। ফলে এমনটাও হতে পারে যে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারাও হয়তো তাদের এই রায়টা নিয়ে দ্বিধাবিভক্ত, তাই জন্যই তারা রিভিউ পিটিশনটা হয়তো গ্রহণ করলেন। সেটা পরবর্তীকালে কি হবে এটা অ্যাপ্রিহেন্ড করতে হবে, আমাদের অ্যাপ্রিহেন্ড উপর ডিপেন্ড করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই পার্ট তুমি বললে, এবার আমার প্রশ্ন হচ্ছে যে সেদিনকে মিটিং এর প্রসঙ্গতে যেহেতু তুমি বলছো, আমি সেইটা এদিকে, তারপর আমি অন্য প্রসঙ্গে যাব। যাত্রা কারা করছে, এবং 2022 থেকে নোংরা খেলা চলছে, এবং তৃতীয়, এই রায়ের পেছনে কার খেলা? স্পেসিফিক 3টে কোয়েশ্চেন দর্শকদের উত্তর দেবে। কারা যাত্রা করছে, যাত্রার নায়ক নায়িকা কারা? দেখুন, বিষয়টা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন, সেটা সেই অনুযায়ী বলতে গেলে আমি প্রথমেই বলছি যে এটা দলের একদম স্ট্রিক্ট অবস্থান, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই ঘটনাতে অনিয়ম বেনিয়ম হয়েছে, একটা পর্যায়ে নিশ্চিত করে দুর্নীতি। তাহলে তুমি আজ কনফেস করছো নীতি নির্ণয় দুর্নীতিতে বসে তৃণমূলের আইটি সেলের সম্পাদক হিসেবে দুর্নীতি হয়েছে? না, আজকে আমি নতুন কনফেস করছি না, আমি আপনাকে বলছি যখন দল এবং সরকার থেকে একই দিনে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে অপসারিত করা হচ্ছে, তখনই তো কনফেস করা হচ্ছে যে আমরা মানুষকে বেনিফিট অফ দ্য ডাউট দিচ্ছি। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কিচ্ছু পাওয়া যায়নি, তার কোনো এক বান্ধবীর বাড়ি থেকে, তার খাটের তলা থেকে 50 কোটি টাকা নগদ, 100 ভরি সোনার গয়না ইত্যাদি ইত্যাদি পাওয়া গেছে। সেই যে আনক্লেমড প্রপার্টি, তার কি গতি হলো সেটা অন্য বিতর্ক, আমি সেই বিতর্কে যাচ্ছি না। সেটা তো ইডি যারা যে ইডির অফিসাররা সেগুলোকে বাজেয়াপ্ত করেছে তাদেরকে প্রশ্ন করা উচিত যে এইগুলো তো আনক্লেমড প্রপার্টি, এগুলো তো এখনো পর্যন্ত জানা নেই যে কেউ এসে ক্লেম করেছে বলে। যাই হোক, সেগুলো পাওয়া গেছে, কিন্তু তাও দল এবং সরকার উভয় থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে অপসারিত করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, কোনো সাসপেনশন নয়, সরাসরি তাকে বহিষ্কৃত করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে বসে স্পষ্টত জানিয়েছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্য সরকারের শিল্পমন্ত্রীর পদ থেকে অপসারিত করা হলো, এবং তারপরে তার যারা সহযোগী তারা একের পর এক গ্রেপ্তার হয়েছেন। যারা আমরা সংবাদ মাধ্যম সূত্রে জেনেছি যে যারা এজেন্ট ছিল, তৃণমূল কংগ্রেসের সাথে সম্পৃক্ত কেউ কেউ ছিল, যুব সংগঠনের 2 জন ছিল, তারাও পরবর্তীকালে গ্রেপ্তার হয়েছে, দল তাদেরকে বহিষ্কার করেছে। দল এই বিষয়ে কিন্তু কোনো কসুর করেনি। ফলে এই ঘটনায় যে অনিয়ম বেনিয়ম হয়েছে এটা তো অনেক আগে থেকেই দল স্বীকার করেছে। আর এটা তো ক্লিয়ার যে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী, যিনি 2016 সালে রাজ্য সরকারের মন্ত্রিসভার ক্যাবিনেটের শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন, এবং তার সমস্ত সহযোগীরা এজেন্ট থেকে শুরু করে তার সঙ্গে সম্পৃক্ত যারা যারা, তৎকালীন যে আপনার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পলাশীপাড়ার তৃণমূল কংগ্রেস, তারা তুমি বলছো মুখ্যমন্ত্রী জানতেন না? হ্যাঁ, এবার আমি আসছি বিষয়টা, মুখ্যমন্ত্রী জানতেন না, আমি ওই বিষয়টাতে আসছি। দেখুন, খুব স্পষ্টত বলছি, দস্যু রত্নাকরের কুকীর্তির দায় তার পরিবার নিতে চায়নি। স্বাভাবিকভাবেই পার্থ চট্টোপাধ্যায় এবং তার সহযোগীদের কুকীর্তির দায় লাউড অ্যান্ড ক্লিয়ার দল এবং সরকার নেবে না। এটা পার্থ চট্টোপাধ্যায় এবং তার সহযোগীদের কালেকটিভ অনিয়ম, যার জেরে আজ 19,000 কর্মরত শিক্ষক শিক্ষিকা চাকরি হারা। কিন্তু আমার প্রশ্নের উত্তরটা, যাত্রাটা কে করছে? আমি বলছি, এবার একই সাথে এটাও মাথায় রাখা দরকার যে আমরা 2022 সালে যখন কার্যত এই তদন্তে গতি আসে, বর্তমান বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি তার এজলাসে একের পর এক অভিনব বক্তব্য আমরা তার মুখ থেকে শুনেছি, আইন বহির্ভূত অনেক কথা শুনেছি, এবং আমরা বারংবার অভিযোগ করে এসেছি যে অনেক
জাজমেন্ট বা অনেক অবজারভেশন তিনি দিচ্ছেন যেগুলো ডেলিবারেটলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ওকে, যেমন এই 26,000 কর্মরত শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, এই ঘটনা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এবং এসএসসি যৌথভাবে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্ট এই জাজমেন্টের ওপর তৎকালীন প্রধান বিচারপতি মাননীয় ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এই পুরো বিষয়টার ওপর স্থগিতাদেশ দেয়। পরবর্তীকালে নতুন বিচারপতি প্রধান বিচারপতি হয়েছেন মাননীয় সঞ্জীব খান্না, তার ডিভিশন বেঞ্চ আবার চাকরি বাতিল করেছে। ফলে এটা কেউ বলতেই পারেন যে তাহলে মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই চাকরি বাতিলের বিষয়ে যে রায়টি দিয়েছিলেন এটা সঠিক ছিল, কারণ এন্ড অফ দ্য ডে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের রায়কে বহাল রাখলো, অর্থাৎ তার রায়কে বহাল রাখলো, তার ওই রায় বহাল রাখলো। এবার এরপর যে রিভিউ পিটিশন ফাইল হয়েছে, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে রিভিউ পিটিশনটা কার্যকরী হলো না, এই রায় থেকে গেল, তাহলে আমরা এটা স্বীকার করতে বাধ্য হব যে আইনের আদালতে সেই সময় অভিজিৎ গাঙ্গুলি এই বিষয়ে যে রায়টি দিয়েছিলেন সেটা সঠিক ছিল। কিন্তু একই সাথে যদি রিভিউ পিটিশনে এই রায়টিকে কার্যকরী না করা হয়, যদি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এইটা মনে করেন যে সত্যি যারা অযোগ্য তাদেরকে শাস্তি দিতে, সেটা তুমি মানবিক গ্রাউন্ডে বলছো, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বলছো, এবং একই সাথে না এটা আমি অ্যাপ্লিকেন্ট করে, এটা পরবর্তীকালে কি আসবে যদি আসে সেটা নিয়ে আমরা শো করব। আমি একটা অন্য রেফারেন্স, একটা ছোট্ট রেফারেন্স দিয়ে দিই। বলো। একই সাথে আমরা কেন বারবার এই যে যাত্রার কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, কেন? তার কারণ হচ্ছে এই রায়ের সাথেই অভিজিৎ গাঙ্গুলি আরেকটি জাজমেন্ট দিয়েছিলেন, সেটা হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট। সেটা সুপ্রিম কোর্ট খারিজ করেছে, স্থগিতাদেশ নয়, সরাসরি খারিজ করেছে। আমার বক্তব্য খুব ক্লিয়ার। আমার প্রশ্ন যে এই সুপার নিউমেরিক পোস্ট, অতিরিক্ত শূন্য পদ, এইটা বেআইনি, রাজ্যপালের অনুমোদন ছিল, সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশন। আমি বলছি কোট আনকোট এটা বেআইনি। এই প্রচার হয়েছে, সংবাদ মাধ্যম জুড়ে প্রচার হয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলো তো তাদের প্রচার করেইছে। আমার প্রশ্ন, যারা এটাকে তথ্যবিহীন, ভিত্তিহীন ভাবে সম্পূর্ণ বেআইনি বলে 2022 সাল থেকে 2025 সালের গত পরশুদিন পর্যন্ত প্রচার করলেন, এবং যারা গলা শিরা ফুলিয়ে বললেন যে আগামীকাল রায় ঘোষণা, সুপ্রিম কোর্ট ক্যাবিনেটে, না এটা একটা বেস পেয়ে তুমি ডেফিনেটলি তুমি কনফিডেন্টলি বলছো 100 বা আগামী দিনে কি হবে সেই ব্যাপারে আমাদের নজর থাকবে। কিন্তু স্থগিতাদেশ নয়, রায়টা খারিজ করেছে, একদমই আমরা পরবর্তী সেই দিকে চোখ থাকবে। কিন্তু আমার পরের প্রশ্ন, যেটা যেদিকে আমি যাব, একটা সামলাতে গিয়ে আবার আরেকটা মাথাচাড়া দিচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কীর্তি আজাদ এবং তৃণমূলের একজন মহিলা সাংসদ, আমি নাম নিচ্ছি না, আপনারা প্রত্যেকেই জানেন কাকে নিয়ে চর্চা চলছে। তাহলে যদি একজন সাংসদ একই দলের অন্য সাংসদকে বলছেন ওর আইনের কিচ্ছু বোঝে না, আবার তার উত্তরে বোঝা হচ্ছে ওর জন্যই তো দলের এই অবস্থা, দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে সে চুরি করেছে, এর সঙ্গে জড়িত, তার সঙ্গে জড়িত, নারদার সঙ্গে জড়িত, এসব কি হচ্ছে, মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? আমি খুব স্পষ্টত বলি, যেহেতু আমি দলের পক্ষ থেকে এখানে এসেছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় দুজনেই দীর্ঘদিনের রাজনীতিবিদ, বিধায়ক, সাংসদ উভয়ই ছিলেন। কোন মহিলা সাংসদ সম্পর্কে বলা হয়েছে, যেহেতু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা সৌগত রায় কেউই তার নাম প্রিভেল করেননি, আমিও এখানে নাম নেব না। এবং একই সাথে কীর্তি আজাদ, বর্ধমান দুর্গাপুর, যেটা আমরা 2019 সালে দল পরাজিত হয়েছিল, সামান্য বহিরাগত বলছে, যেটা বিরোধীরা বলছে। আমি বলছি, শুভেন্দু বাবু তো বলেছিলেন কীর্তি আজাদ বহিরাগত। আমি আসছি। বিষয়টা হচ্ছে যে যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে 2019 সালে আমরা পরাজিত হয়েছিলাম ওই লোকসভা কেন্দ্রে, সামান্য ভোটে পরাজিত হয়েছিলাম। যাই হোক, সেই লোকসভা কেন্দ্রে উনি দিলীপ ঘোষের মতো একজন দোর্দণ্ড প্রতাপ গুন্ডা বিজেপি নেতাকে হারিয়েছেন প্রায় 1.5 লক্ষ ভোটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে নিশ্চিত করে। তো এই বিষয়টা দলের পক্ষ থেকে দলের সুপ্রিমো সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইন্টারফেয়ার করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে অন্য কেউ যেন এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য না করেন, এবং সাংসদরাও যেন নিজেদের মধ্যে বা সংবাদ মাধ্যমে এই বিষয়টা নিয়ে, বা দলের কোনো নেতৃত্ব, কোনো পদাধিকারী হন বা মুখপাত্র হন বা কেউ, তারা যেন এই বিষয়টি নিয়ে কোথাও কোনো কথা না বলেন। কারণ এই বিষয়টা মূলত দুজন সিনিয়র সাংসদ তৃণমূল কংগ্রেসের, আর একজন যিনি নতুন সাংসদ, কিন্তু ক্রিকেটের জগতে
তিনি সাবলীল এবং রাজনীতির জগতেও তিনি বর্ষিয়ান, বেশ। বহু বছর ধরে রাজনীতি করছেন। তাদের মধ্যেকার একটা সমস্যা, তো মুখ্যমন্ত্রী তথা মাননীয় নেত্রী যখন নিজে বিষয়টা ইন্টারভেন করেছেন এবং যখন তিনি তার নির্দেশ আছে যে এই বিষয়টা নিয়ে যেন বাইরে মুখ না খোলা হয়, যেহেতু তিনি স্বয়ং দেখছেন দলের সর্বময় কর্ত্রী হিসাবে, তো কিন্তু সেক্ষেত্রে ড্যামেজ আমার ইজ মনে অলরেডি হয়- ডান অর্পণ। হ্যাঁ, আমি বলছি ইতিমধ্যেই তো। যা বলা হয়েছে তুমি সেটার ক্লারিফিকেশন আগে দাও। তুমি রিপ্রেজেন্ট করছো তৃণমূল কংগ্রেসকে। না, আমি যেটা দলের- দুজন বর্ষীয়ান সাংসদ একে অপরের দিকে আঙুল তুলছে এবং আরো দুজনকে ইনভলভ করছে। হ্যাঁ, আমি বলছি- এবং তার থেকে বড় কথা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অমিত মালব্য কি করে পেল? দেখুন, হোয়াটসঅ্যাপ গ্রুপ অমিত মালব্য কিভাবে পেল, বা ভিডিও যেটা প্রকাশিত হয়েছে অমিত মালব্যই প্রকাশ করেছেন, তিনি কিভাবে পেলেন, এগুলোর একাধিক ক্লারিফিকেশন হতে পারে। যেমন কেউ বলতে পারেন তাহলে কি যে- sabotage? আমি বলছি না, কেউ- তাহলে কি sabotage? আমি সেটাতেই আসছি। দেখুন, কেউ বলতে পারেন যে হয়তো ভেতর থেকেই কেউ লিক করেছে। আবার তো এমনটাও হতে পারে যে আমরা 2024-এর লোকসভা নির্বাচনের আগে প্রথম আমরা রাহুল গান্ধীর মুখে শুনেছিলাম, পরবর্তীকালে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক নেতৃত্বদের কাছে শুনেছি, তারা প্রমাণও দিয়েছেন কেউ কেউ, যে পেগাসাস বলে একটি ইসরায়েলি সফটওয়্যার ইউজ করা হয়েছে তাদের ফোন বা তাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ চ্যাট, ফেস টাইম এগুলোকে ট্যাপ করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিজেপি ইউজ করেছে। তো তেমনও কিছু ওই যে তৃণমূল কংগ্রেসের যে রাজ্যসভা এবং লোকসভার সাংসদদেরকে সম্মিলিত করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানেও এমন কিছু ব্যবহার করা হয়েছিল কিনা, এগুলো তর্ক সাপেক্ষ। আমার মনে হয় যে এই বিষয়গুলো যেটা বাইরে লিক হচ্ছে, তৃণমূল কংগ্রেস সংখ্যার বিচারে এই মুহূর্তে ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভায় তৃতীয় সর্বোচ্চ সংখ্যাযুক্ত রাজনৈতিক দল। তো এমন একটি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাংসদদের চ্যাট যখন লিক হচ্ছে, আমার মনে হয় সেটা তদন্ত সাপেক্ষ। এবং একই সাথে দল এই বিষয়টা যখন নেত্রী স্বয়ং দেখছেন, তখন আমরা যে স্তরেই থাকি না কেন, আমাদের এই বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করা সাজে না। সেটা নেত্রী এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করা হয়। এখন যদি অন্য কেউ সেটা করে থাকেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যারা রাজনীতি করছি, আমরা মনে করি যে এটা এই শৃঙ্খলা ভঙ্গটা আমরা অন্তত করব না। ফলে নেত্রী বিষয়টি নিজে দেখছেন, তিনি সঠিক সময় তিনি ব্যাপারটা জানাবেন। বেশ, এবার একটি কঠিন প্রশ্ন করি। আমরা রাবণের যুদ্ধ দেখেছিলাম, কত রকম সেই আমরা যখন টিভিতে দেখতাম, সিরিয়াল দেখতাম, মনে পড়ে? তখন যখন সেই তীর ছোড়া হতো না, তখন নানান রকম কালার থাকতো। তা এখন তো তোমাদের দলের নানান রকমের তীর আসছে, দুর্নীতির তীর একদিকে, স্বাস্থ্যের তীর একদিকে, মহিলা নিরাপত্তা একদিকে, এসএসসি স্ক্যাম একদিকে, এই সংসদ একজন এমপি অন্য এমপির নামে বলছে একদিকে, কোনটা সামলাবে? এবার সব থেকে বড় এখন ধর্ম, সব হিন্দু এক হও, সব হিন্দু এক হও, এই এতগুলো বান আসছে। অর্পণ, কি হবে? আমি বিষয়টা অত্যন্ত সংক্ষেপে তো রথ ভেঙে যাবে তো। আমি বিষয়টা সংক্ষেপে বলছি। দেখুন, বিষয়টা হচ্ছে একাধিক আঘাত এসছে দলের উপর, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর এই আঘাত 2014 সাল থেকে শুরু হয়েছে। 2014 সালে সারদা দিয়ে এই আঘাত শুরু হয়েছে। 16 নারদা, 19-এর আগে রোজভ্যালি, তারপরে সন্দেশখালীর চক্রান্ত হয়েছে, আরজিকর হয়েছে, চাকরি বাতিল হয়েছে, এবং প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি বিষয়ের রাজনীতিকরণ হয়েছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বেশ, এখন আমাদের বক্তব্য অত্যন্ত ক্লিয়ার। 2011-র বিধানসভা নির্বাচনে দল ক্ষমতায় আসার পর থেকে 2014-র লোকসভা, 2016-র বিধানসভা, 19-এর লোকসভা, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা, তার সাথে যতগুলো সেল গভর্নমেন্টের ইলেকশন হয়েছে, পৌরসভা, পঞ্চায়েতের কথা বলছি, আমরা তো প্রত্যেকটি নির্বাচন 1998 সাল থেকেই দল মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতা করেছে। 1998 থেকে 2006 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত নিশ্চিতভাবে দল সফল হতে পারেনি। 2008 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে দলের সফলতার সীমা অতিক্রম করা শুরু। বহু আক্রমণ এসছে। আমি নির্দিষ্টভাবে আপনি যেগুলো বললেন, আমি যদি প্রথমেই বলি যে দুর্নীতির আক্রমণ, এই আমি ফার্স্টেই বললাম না, আমাদের সময় দুর্নীতির সংক্ষিপ্ত। আক্রমণ 2014, আমার প্রশ্ন, এতগুলো তীর, এতগুলো বান এসছে, রথ থাকবে কি থাকবে না? আমি দুটো বিষয় এক লাইন করে বলি শুধু। একটা হচ্ছে ধর্মীয় আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায় 5 দিনের জন্য ভারতবর্ষের বাইরে লন্ডনে, আমরা দেখলাম মোথাবাড়ির ঘটনা ঘটল। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এলেন, মোথাবাড়ি চুপ।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফেসবুক বোতাবাড়ি চুপ, জঙ্গিপুরে শুরু। হ্যাঁ আমি বলছি ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজের ডিসপ্লে পিকচার ছিল তোমার বাড়ি আমার বাড়ি মোথাবাড়ি মোথাবাড়ি। আপনি এক্ষুনি তার ফেসবুক পেজ খুলুন, ওই ডিসপ্লে পিকচার পাবেন না, নাম্বার 1। নাম্বার 2, ঈদের দিন মোথাবাড়িতে এমন সম্প্রীতি দেখা গেছে যে গলায় কৃষ্ণমালা এবং হাতে শাখা পলা পরা মোথাবাড়ির সনাতনী মা বোনেরা দোকান দিয়েছেন। শুধু তাই নয়, আমি তোমাকে আরো টপ আপ করে দিচ্ছি, রামনবমীর দিনকে মালদাতে খুব সম্ভব একদম, হ্যাঁ, সেখানে যারা মুসলিম একদম জল দিয়েছে, এটাই তো দরকার, এই বাংলা এটাই প্রিভেল করুক, এটাই চাইবো এই সম্প্রীতি। আর শেষ আরেকটা শুধু বলে আপনাকে শেষ করি, সেটা হচ্ছে আপনি একাধিক তুললেন, দুর্নীতি একাধিকভাবে কমব্যাট করা হয়েছে। এবার আসি স্বাস্থ্য নির্দিষ্টভাবে, এই আমাদের সময় একদম শেষ, বিষয়টা বলতেই হয়, লাস্ট 5 সেকেন্ড নেব। স্বাস্থ্যের বিষয়টা এরকম যে আরজি করের সময় থেকে বলা হচ্ছে, আন্দোলন করা হচ্ছে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল। গতকাল আমি আপনাকে সেই সংবাদ, আপনারাও নিশ্চিতভাবে জানবেন, বিহারের রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে আবেদন জানিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে যেন অন্তত 10 জন চিকিৎসক বিহারে পাঠানো হয়, কারণ বিহারে চিকিৎসকের ঘাটতি পড়েছে। বিহার ডবল ইঞ্জিনের সরকার, সেখানে এনডিএ সরকার চালাচ্ছে, বিজেপির জোট। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কই? তারা তো গুজরাটের থেকে ডাক্তার চাইলেন না, তারা তো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি কিংবা হরিয়ানার থেকে ডাক্তার চাইলেন না, যেখানে বিজেপি সদ্য ক্ষমতা এসেছে। বেশ, এটাই চাইবো না, এটাই চাইবো যে বাংলা সব সময় সবার আগে থাক, বাংলা লিড করুক, এটাই আমরা চাইবো। অনেক ধন্যবাদ অর্পণ তোমার সময়ের জন্য, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নীতি নির্ণয় আর দুর্নীতি পর্ব দেখবার জন্য আমাদের এইভাবে আরো অন্যান্য টপিক নিয়ে আসবো আপনাদের সামনে, অন্যান্য অতিথিরা থাকবেন, তাদের ক্লারিফিকেশন থাকবে, তাদের এক্সপ্লেনেশন থাকবে, আপনারা সবটাই দেখবেন। আর আশা করি আপনাদের ভালো লাগবে অনুষ্ঠান, এবং আপনারা কি ভাবছেন, আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সোশ্যাল মিডিয়াতে দিন, আমরা ডেফিনেটলি সেগুলোকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। অন্যান্য সব খবরের জন্য আজ এই পর্যন্তই, অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইভ টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।